তো আজকে আমরা করব, আগের দিন আমরা ক্লাস করেছিলাম সেট নাম্বার 1 আরামবাগ গার্লস হাই স্কুলের একেরগুলো সবকটা করানো হয়ে গেছিলো, ঠিক আছে। আজকে আমরা শুরু করব 2 থেকে। 2 আর 3 আজকে যে কটা অঙ্ক রয়েছে আজকে সে কটা অঙ্কই করাবো। আর আজকে একটু লং ভিডিও হবে, ঠিক আছে। সবার ধৈর্য সহকারে ক্লাস করবে। আর আগের দিনে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে প্রথম অঙ্ক 2 এর ক। 2 এর কতে বলেছে প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কিগ্রা চাল ও 2/5 কিগ্রা ডাল ও 1/8 কিগ্রা আটা কিনে এনেছে। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনলেন? এবার দেখো এখানে তিনটে জিনিস কিনেছে। প্রীতমের বাবা প্রথমে চাল কিনলো 1/4 কিগ্রা, তারপরে কিনলো ডাল 2/5 কিগ্রা, তারপরে আটা কিনলো 1/8 কিগ্রা। তাহলে 3 রকম জিনিস কিনেছে। তাহলে বলেছে মোট কত কিগ্রা জিনিস কিনলো, ঠিক আছে। তাহলে আমরা এরকম ভাবে লিখবো, প্রীতমের বাবা চাল কিনলেন চাল কিনলেন 1/4 কিগ্রা, তারপরে ডাল কিনলেন 2/5 কিগ্রা, তারপরে বলছে আটা কিনলেন কত? 1/8 কিগ্রা, ঠিক আছে। এবার বলছে মোট জিনিস কিনলেন মোট জিনিস কিনলেন 1/4 যোগ 2/5 যোগ 1/8, ঠিক আছে। এবার এগুলো লসাগু করতে হবে। 4, 5 আর 8 আমি সাইডে লসাগু করছি। 4, 5 আর 8 এর লসাগু 2 দিয়ে করব। আমরা সবসময় লসাগু করব মৌলিক সংখ্যা দিয়ে। মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা আমরা ধরে থাকি 2, 3, 5, 7, 11, এগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি, ঠিক আছে। কারণ এই সংখ্যাগুলো শুধুমাত্র 1 আর সেই সংখ্যা দিয়েই ভাগ যায়, ঠিক আছে। তো এই 2টা মৌলিক সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করছি। 2কে 4 ভাগ করলে 2 হয়। 5 আছে 5 হবে। 2কে দিয়ে 8কে ভাগ করলে 4 হয়। আবার দেখো 2 দিয়ে ভাগ যাবে। 2 1 কে 2, এটা 5, 2 দুগুণে 4, ঠিক আছে। 5 আর 2 পরস্পর কি সংখ্যা? দেখো 5, এ দেখো 5 আর 2 পরস্পর কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাই মৌলিক সংখ্যাকে শুধুমাত্র কত দিয়ে ভাগ যায়? 1 দিয়েই ভাগ যায়। তাই আমরা এটাকে আর কোনো রকম ভাবে ভাগ করতে পারবো না, এগুলোকে আমি গুণ করে নেব। 2 গুণ 2 গুণ 5 গুণ 2, এই যে এই সংখ্যাগুলোকে আমার গুণ করতে হচ্ছে। 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে কত হবে? 40। কত পেলাম? 40 পেলাম। তাহলে এই জায়গাটায় আমি 40 লিখে দিলাম। এইবার দেখবো এখানে কত রয়েছে? 4 রয়েছে। এখানে গুণ করে আমাকে 4 বানাতে হবে। এখানে গুণ করে আমাকে কত বানাতে হবে? 4 বানাতে হবে। এখানে যেটা থাকবে আমাকে এখান থেকে সেটাই বানাতে হবে। এখানে 4 রয়েছে, এখানে 2 দুগুণে 4, যেটা 4 হলো সেটা ঢাকলাম। বাকি রয়েছে কত? 5 দুগুণে 10। তাহলে এই 1 লিখে এর সাথে 10 গুণ করে দেবো, ঠিক আছে। যোগ এই 5 রয়েছে, এখান থেকে 5 কোনটা রয়েছে? এইটা 5 রয়েছে, যেটা থাকবে সেটা ঢাকবো। এই যে ঢাকলাম। পড়ে রয়েছে কত? 2 2 2, এই 5টাকে যদি ঢাকি পড়ে থাকে 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এই 2 এর সাথে কত গুণ করব? 8, ঠিক আছে। তারপরে যোগ, এখানে কত রয়েছে? 8। তাহলে আমাকে এখান থেকে গুণ করে কত বানাতে হবে? 8 বানাতে হবে। গুণ করে কত বানাতে হবে? 8 বানাতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে কি 5টা কি কোনো কাজে লাগছে না? তাই এই 1 এর সাথে কত গুণ করব? 5 গুণ করব, ঠিক আছে। এইবার অঙ্কটা হয়ে যাবে 10 কে 10, 8 দুগুণে 16, আর এখানে কত? 5 কে 5, নিচে কত রয়েছে? 40। এবার এটাকে যোগ করে আমি এখানে উত্তর লিখি। 10 আর 16 যোগ করলে 26, 26 আর 5 31 আর 40, এত কিগ্রা জিনিস। তাহলে এখানে বলেছে তিনি মোট কত কিগ্রা জিনিস কিনলেন?
লিখতে হবে তিনি মোট 31/40 কিগ্রা জিনিস কিনলেন। ক্লিয়ার অঙ্কটা? সবাই ভালো করে টুকে নাও। আমরা চলে যাব 2 খ নম্বর অঙ্কে। তো আমরা চলে এসেছি 2 খ নম্বর অঙ্কে। কি দেওয়া রয়েছে? 6/7 দেখা যাচ্ছে 6/7 বিয়োগ 1/14 যোগ 5/7। তো আমরা যখনই এরকম টাইপের সরল অঙ্ক পাবো, এগুলোকে সরল করো বলা হয়, ঠিক আছে? এই সরল অঙ্ক যখনই পাবো, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট। এটাকে কি বলা হয়? ফার্স্ট ব্র্যাকেট। তো ব্র্যাকেটের কাজ আমরা আগে করব। আবার বলছি, যখনই আমরা এরকম টাইপের অঙ্ক পাবো, তখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। 6/7 যেমন আছে তেমন রেখেছি, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করছি। দেখো 7 ঘরের নামটা পড়ে কি 14 আসে? 7 একে 7, 7 দুগুণে 14, হ্যাঁ আসে। 7 ছোট 14 বড়, তাই আমি দেখছি 7 ঘরের নামটা পড়ে কি 14 আসে? হ্যাঁ আসে। 7 ঘরের নামটা পড়ে 14 আসে, তাই 14টা হয়ে গেল লসাগু। এরকম করে মুখে মুখে লসাগু করতে হয়, ঠিক আছে? এবার দেখো এই 14 মিলে গেল, 14 মিলে গেলে কত হয়? 1 হয়। তাই এই 1 এর সাথে আমি কত গুণ করব? 1 গুণ করব। বোঝা গেছে? যোগ আছে, যোগ। এবার দেখবো নিচেরটা, নিচে কত রয়েছে? 7। এই 7 ঘরের নামটা পড়ে 14 কততে আসে? 7 ঘরের নামটা পড়ে 14 আসে 2 এ। 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে 7 ঘরের নামটা পড়ে 14 কততে এলো? 2 এ। তাহলে এই যে উপরে যে 5 লেখা রয়েছে, 5 এর সাথে সেই 2টা আমরা গুণ করে দেবো, ঠিক আছে? 6 এর 7 বিয়োগ 1 একে কত হয়? 1 যোগ 5 দুগুণে কত হয়? 10, আর নিচে কত রয়েছে? 14, ঠিক আছে? 6 এর 7টা যেমন আছে তেমনই থাকবে। 10 আর 1 কত হয়? 11, নিচে 14 আছে 14। আবার সেম একই, 7 ঘরের নামটা পড়ে কি 14 আসে? হ্যাঁ আসে। 7 একে 7, 7 দুগুণে 14, তাই যেহেতু 14 আসছে তাই 14টা হয়ে যাবে লসাগু। 7 ঘরের নামটা পড়ে 14 কততে আসে? 2 এ আসে। 7 একে 7, 7 দুগুণে 14, তাই আমি 6 এর সাথে কত গুণ করব? 2। এই 2টা কোথা থেকে পাচ্ছি? আবার বলছি, 7 ঘরের নামটা 14তে কততে আসে? 2 এ আসে। সেই 2টা আমি এখানে গুণ করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, বিয়োগ আছে বিয়োগ দিলাম, এই বিয়োগটা এখানে দিলাম। 14 সাথে 14 মিলে গেলে কত হয়? 1 হয়। তাহলে সেই একটাই 11 সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? আমি জায়গা শর্টের জন্য আমি এই পাশে অঙ্কটা করছি, ঠিক আছে? দেখো 6 দুগুণে কত হয়? 12, বিয়োগ আছে বিয়োগ 11 একে 11, নিচে কত রয়েছে? 14। এবার দেখো 12 থেকে 11 বাদ দিলে হয় 1, নিচে কত আছে? 14। এটা হয়ে গেল আমার অ্যান্সার। সবাই টুকে নাও। এবার আমরা চলে যাব 2 এর গ নাম্বার অঙ্কে। তো পরবর্তী অঙ্ক আমরা চলে এসেছি 2 এর গ নাম্বার অঙ্ক। 2 এর গ নাম্বার অঙ্কে কি লেখা রয়েছে? একটা বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য, একটা বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য বলেছে 15 মিটার। কত বলেছে? 15 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, একটা বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য, এখানে জমিরটা লেখা হয়নি। একটা বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য 15 মিটার হলে জমিটির ক্ষেত্রফল কত? তাহলে কি জানি? আমরা জানি কি বার করতে দিয়েছে? ক্ষেত্রফল বার করতে দিয়েছে। কার ক্ষেত্রফল? বর্গাকার জমির ক্ষেত্রফল। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর মান গুণ বাহুর মান, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা ক্ষেত্রফলই লাগবো। এবার দেখো বাহুর মান কত বলেছে? 15, অপর বাহুর মানও কত বলেছে? 15। তাহলে 15 গুণ করলে কত হয়? 225। এখানে কি ছিল? মিটার ছিল, মিটারটা কি হয়ে যাবে? বর্গ মিটার হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে যে বর্গাকার জমির ক্ষেত্রফল আমরা কি জানি? বাহুর মানের সাথে বাহুর মান গুণ হয়। এটা পরীক্ষায় খুব আসে, স্টার মেরে রাখো অঙ্কটা, ঠিক আছে? বর্গাকার জমির ক্ষেত্রফল মানে কি? বাহুর মান ইনটু বাহুর মান। বাহুর মান 15, তাহলে অপর বাহুর মানও 15। কারণ বর্গক্ষেত্র এরকম টাইপের দেখতে হয় যার প্রত্যেকটা বাহুর মান সমান হয়। একটা বাহুর মান যদি 15 হয় তাহলে বাকি বাহুর মানগুলোও
15 হবে, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান কি হয়, সমান হয়। তার জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর মান ইন্টু বাহুর মান 15, এখানেও বাহুর মান 15, তাহলে 15 গুণ করলে কত পাবো, 225। একক ছিল মিটার। আমি যখনই ক্ষেত্রফল বার করব তখন শুধু মিটার লেখা যাবে না, তখন বর্গ মিটার লিখতে হবে। ক্লিয়ার? এবার আমরা চলে যাবো তার পরের অঙ্কে। তো আমরা চলে এসেছি 2 এর ঘ নাম্বার অঙ্কে। 2 এর ঘ নাম্বার অঙ্কে কি রয়েছে, সমান্তরাল সরলরেখা কাকে বলে তার চিত্র সহ বুঝিয়ে দাও। ঠিক আছে, তো সমান্তরাল সরলরেখা কাকে বলে, একই সমতলে অবস্থিত, মানে একই তলের উপর অবস্থিত দুটি সরলরেখা। কটা সরলরেখা, দুটো সরলরেখা একে অপরের থেকে সর্বদা দূরত্ব বজায় করে রাখে এবং অসীম পর্যন্ত, অসীম মানে কি, যার কোনো শেষ নেই, মানে যতদূর অবধি টানা যায় তোমার মন মতো, তুমি যতদূর অবধি টানবা তারা কখনো একে অপরকে ছেদ করবে না। ছেদ করবে না মানে একে অপরের সাথে মিলে যাবে না, তাকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, সমান্তরাল সরলরেখা কাকে বলে, একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা একে অপরকে কখনো ছেদ করবে না, সর্বদা তারা কি করবে, নিজের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে, অসীম পর্যন্ত বর্ধিত করবে। অসীম মানে কি, যার কোনো শেষ নেই, মানে যতদূর অবধি তুমি চাইবে ততদূর অবধি তুমি টানতে পারবে। তারা কখনো পরস্পরকে ছেদ করবে না, মানে তারা কখনো একে অপরকে ছেদ করবে না, তখন তাকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। ঠিক আছে, যদি ছবি আঁকতে দেয় তোমরা এরকম ভাবে আঁকবে, এ বি একটা সরলরেখা আর বি সি একটা সরলরেখা। দেখো এদেরকে আমি যত সোজাই টানবো এরা কখনো কারোর সাথে মিলবে না, এদেরকে যত দূরে টানবো এটার উপর সোজাভাবেই চলতে থাকবে, তাই তো। কিন্তু কিছু কিছু রেখা আছে, মনে করো এই একটা রেখা যাচ্ছে, এই একটা রেখা যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি এটাকে সরলরেখা মানে সমান্তরাল সরলরেখা বলতে পারবো না, এটাকে সমান্তরাল সরলরেখা কখনোই বলা যাবে না। তার কারণ এই রেখাটা এরকম বাড়ানো হয়েছে, এই রেখাটা যদি এরকম বাড়ানো হয়, দেখো এটা কিছুক্ষণ গিয়ে এই জায়গাটা মিলে যাচ্ছে না, তাহলে এটাকে কখনো সমান্তরাল সরলরেখা বলা যাবে না। সমান্তরাল সরলরেখা কাকে বলবো, যেই রেখাগুলোকে আমরা বহু দূর অবধি টানবো কিন্তু তারা কখনো এরকম একে অপরের সাথে মিলবে না, যত দূর অবধি টানতে পারবো তারা কখনো পরস্পরকে ছেদ করবে না, মানে তারা তাদের মতো সোজাই চলতে থাকবে। সেই সরলরেখাগুলোকে বলা হয় সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এই সরলরেখার নাম আমরা কিভাবে লিখে থাকি, এই সরলরেখার নাম আমরা লিখবো যে এ থেকে বি একটা সরলরেখা, এই যে এ বি সরলরেখার নাম লিখেছি, এ থেকে বি একটা সরলরেখা, আর সি থেকে ডি একটা সরলরেখা, যে সি থেকে ডি একটা সরলরেখা। এরা কি সমান্তরাল, তো তাই সমান্তরালের চিহ্ন সবসময় এরকম ভাবে দিতে হয়, এই একটা দাগ, এই একটা দাগ। ঠিক আছে, আমরা চলে যাবো পরের অঙ্কে। দেখো আমরা চলে এসেছি 2 এর নাম্বার অঙ্ক, মানে 2 এর লাস্ট অঙ্ক। সেখানে এরকম একটা ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ছবিতে কতগুলো বাহু, আমাকে বলেছে এই ছবিতে কতগুলো সরল রেখা অংশ আছে। ঠিক আছে, দেখো এখান থেকে একটা সরল রেখা, দেখো এ থেকে বি একটা সরল রেখা, এটা গেল 1 নাম্বার, বি থেকে সি একটা সরল রেখা, এটা গেল 2 নাম্বার, সি থেকে ডি একটা সরল রেখা, এটা গেল 3 নাম্বার, ডি থেকে ই এটা গেল হচ্ছে 4 নাম্বার, ই থেকে এফ এটা গেল 5 নাম্বার, এফ থেকে এ এটা 6 নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে কটা সরলরেখা আমরা পেলাম, 6টা সরলরেখা পেলাম। ঠিক আছে, তাই এই ধরনের চিত্রকে আমরা বলে থাকি ষড়ভুজ। কি বলে থাকি, ষড়ভুজ। এই চিত্রের নাম কি, ষড়ভুজ। ঠিক আছে, এখানে আমাকে বলছে কতগুলো সরলরেখা অংশ আছে, ষড়ভুজের কটা সরলরেখা পেলাম, 6টি সরলরেখা পেলাম। এই চিত্রে 6টি সরল রেখা অংশ পেলাম। ঠিক আছে, সরল রেখা অংশ পেলাম এবং তাদের নামগুলো বলে দিয়েছে। প্রথমটার নাম কি, এ থেকে বি, এই যে 1 নাম্বার দেওয়া রয়েছে, তাহলে 1 নাম্বার দিয়ে কি লিখবো, এ থেকে বি। তারপরে 2 নাম্বার কি রয়েছে, বি থেকে সি, 2 নাম্বার দিয়ে কি লিখবো, বি থেকে সি। 3 নাম্বার কি লিখবো, সি থেকে ডি, 3 নাম্বার কি লিখবো, সি থেকে ডি। 4 নাম্বারে কি বলেছে, ডি থেকে ই, তাহলে 4 নাম্বার দিয়ে কি লিখবো, ডি থেকে ই থেকে। ঠিক আছে, তারপর 5 নম্বরে কি লিখবো, ই থেকে এফ, 5 নম্বরে কি লিখবো, ই থেকে এফ, আর এটা এফ থেকে এ, এফ থেকে এ। 6 নাম্বারটা কি হবে, এফ থেকে এ। তাহলে আমি এখানে কটা সরলরেখা পেলাম, 6টা সরলরেখা পেলাম। এই ধরনের চিত্রকে আমরা কি বলে থাকি, ষড়ভুজ বলে থাকি। ঠিক আছে,
তো আমরা চলে যাচ্ছি এর পরের অঙ্কে। পরের অঙ্ক কি রয়েছে? 3-এর ক। 3-এর কতে কি বলেছে? একটি চৌবাচ্চায়, পেজ নাম্বার এবার 139-এ গেলাম, ঠিক আছে? পেজ নাম্বার 139-এ 3-এর ক। একটি চৌবাচ্চায় 8 লিটার জল ছিল আগের থেকে। মনে করো এরকম একটা চৌবাচ্চা, ঠিক আছে? একটা চৌবাচ্চা, তার মধ্যে এতখানি জল আগের থেকে ছিল। এবার সেখান থেকে বলেছে 8/25 লিটার খরচা হয়ে গেছে। খরচা হয়ে গেছে মানে কি? এখান থেকে কিছুটা বিয়োগ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কিছুটা জল ছিল, ঠিক আছে? কিছুটা জল ছিল, তার সাথে আরো কিছু জল যোগ করে এখন একটু বেশি জল হয়ে গেল। অঙ্কটা এরকম করতে হবে। তাহলে প্রথমে যে পরিমাণ জল ছিল সেখান থেকে কিছুটা ইউজ করে নিলাম, মানে কমে গেল। তারপরে আবার তার সাথে কিছুটা জল ঢালা হলো, ঠিক আছে? আমার অঙ্কটা এভাবেই করতে হবে, ঠিক আছে? তো আমরা করব 3-এর ক, ঠিক আছে? প্রথমে জল ছিল কত? লিখব চৌবাচ্চায় জল ছিল, কতটা জল ছিল? 3/8 লিটার। খরচ হলো কত? 8/25 লিটার। লিখব এখন জল আছে কতটা? 3-8 বিয়োগ 8/25, ঠিক আছে? এই 8 আর 25 কখনো দেখবা না 8কে দিয়ে 25কে গুণ করে নামতা করে আসছে, মানে 8-এর ঘরের নামতা করে কখনো দেখবা না 25 আসছে। তার জন্য 8 আর 25কে আমরা পরস্পর কি করব? গুণ করে দেবো। 8/25 কত হয়? 200 হয়। আবার বলছি, এই 8-এর ঘরের নামতা করে কি কখনো 25 আসে? আসে না। 3-8 24, 4-8 কত হয়ে যায়? 32। তাহলে 25 যেহেতু আসে না, তাই 8 আর 25 পরস্পর কি করলাম? গুণ করে দিলাম। 8/25 কত হয়? 200। তাহলে এখানে কত হবে? 200 লিখলাম। এই 8-এর ঘরের নামতা পড়ে 200 কততে আসে? 8-এর ঘরের নামতা পড়ে এই 8-এর ঘরের নামতা পড়ে 200 কততে আসে? 25 গুণ করলে। তাহলে এই 3-এর সাথে কত গুণ করব? 25। বোঝা গেছে জিনিসটা? তারপরে বিয়োগ আছে, বিয়োগ। এবার দেখো এখানে কত রয়েছে? 25। তাহলে এখানে 25 ঘরের নামতা পড়ে 200 কততে আসে? 25 ঘরের নামতা পড়ে 8 পড়লে নিশ্চয়ই 200 আসবে। তাহলে এই 8টা এখানে বসলো আর এই 8টা এখান থেকে নেওয়া হলো। বোঝা গেছে জিনিসটা? আমি আবার বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটা। 8 আর 25, কারণ 8-এর ঘরের নামতা পড়ে কখনো 25 আসে না, তাই 8 আর 25কে পরস্পর গুণ করেছি। 8/25 কত হয়? 200। তাহলে এখানে 200 করেছি। এই 8-এর ঘরের নামতা পড়ে 8-এর ঘরের নামতা পড়ে কততে 200 আসে? 25। তাই 25 গুণ করেছি এই 3-এর সাথে। বিয়োগ আছে, বিয়োগ। এই 8 আছে 8, তারপরে গুণ দিয়ে রেখেছি। এই 25 ঘরের নামতা পড়ে 200 কততে আসে? 8-এ না, তাই 8 গুণ করেছি, ঠিক আছে? তাহলে এখানে কত হলো? ঠিক আছে, 3/25 কত হবে? 75 বিয়োগ 8-8 64, আর এখানে কত রয়েছে? নিচে 200। তাহলে 75 থেকে 64 বাদ দিলে 11, আর এখানে কত রয়েছে? 200 লিটার। তাহলে এখন খরচ করার পর এত লিটার জল আমাদের কাছে এখন রয়ে গেছে। তারপরেও আমাকে বলেছে আমি বালতি করে চৌবাচ্চায় আরো 5/16 লিটার জল ঢাললাম। আমি বালতি করে আরো 5/16 লিটার জল ঢাললাম। এখন জল কত রয়েছে? 11/200। এর সাথে আরো জল ঢালা হলো মানে যোগ করা হলো, ঠিক আছে? তাহলে কি লিখবো? এখন জল আছে কত লিটার? 11/200 লিটার। আরো জল ঢালা হলো কত লিটার? জল ঢালা হলো 5/16 লিটার। 5/16 লিটার, ঠিক আছে? তাহলে লিখবো মোট জলের পরিমাণ কত? 11/200 যোগ 5/16। এবার 200 আর 16 আমি লসাগু করব। 200 আর 16 কি করব? লসাগু। এই যে 200, এই যে 16, এটা লসাগু করছি 2 দিয়ে। 200কে কাটলে কত হয়? 2 100, 200। 2 এর ঘরের নামটা করে 16 কততে আসে? 8-এ। 8 দুগুণে 16, ঠিক আছে? আবার 2 দিয়ে কাটছি। 2 দিয়ে 100কে কাটলে কত হয়? 50। 50 দুগুণে 100। 2 দিয়ে 8কে কাটলে কত হয়? 4।
আবার 2 দিয়ে কাটছি, ঠিক আছে। 25 দুগুণে 50 হয়, 25 দুগুণে 50, আর 2 এর ঘরের নামটা বলে 4 কততে আসে 2 এ। তাহলে এগুলো লসাগু আমি কি করে নির্ণয় করব? এই যে বাইরের যে কটা আমি সংখ্যা পেলাম, বাইরের কি কি সংখ্যা পেলাম, 2 গুণ 2 গুণ 2, এই যে এই 2 এই 2 এই 2, তিনটে 2 লিখলাম। নিচে কত রয়েছে 25 আর 2, নিচে 25 আর 2 এগুলো এখানে লিখলাম, ঠিক আছে। এবার গুণ করব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 25 গুণ করলে হয় 400, 16 আর 25, এই যে 16 আর 25 গুণ করে দেখো কত হবে, 400 হবে। 5 6 30, 30 এর 0, হাতে রয়েছে আরো 3, 5 কে 5, 5 আর 3 কত হয় 8, ঠিক আছে। এই তিনটা হাতে নিয়ে 8 করলাম, 5 কে 5, 5 আর 3 8, এখানে কাটাকুটি হলো। আর 6 দুগুণে কত হয় 12, 12 2, হাতে রয়েছে কত 1, তাহলে 2 কে 2, 2 আর 1 এই হাতের 1 ছিল, 2 কে 2, 2 আর 1 3। এবার করছি 0, 8 আর 2 10, 10 0, হাতে রয়েছে আরো 1, 3 আর 1 4, তাহলে কত পেলাম, গুণ করে আমি 400 পেলাম, ঠিক আছে। তাহলে এদের লসাগু কত লিখবো, 400, ঠিক আছে। এবার দেখো 200 ঘরের নামটা পড়ে 400 কততে আসে, 200 ঘরের নামটা পড়ে 400 কততে আসে, 200 ঘরের নামটা পড়ে 400 আসে 2 এ। 200 এর সাথে আরো 2 গুণ করলে 400 হয়, সেই 2টা আমি কার সাথে গুণ করব, 11 এর সাথে গুণ করব, ক্লিয়ার। তারপরে যোগ আছে যোগ। এইবার দেখো 16 আছে, এখানের থেকে আমি 16 বানিয়ে নিই। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয় 16, তাহলে 16 এখানে কত বানাতে বলেছে 16, এখানেও আমি 16 বানালাম। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে কত নেই 25 নেই, তাহলে এই 5 এর সাথে কত গুণ করব 25, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল, 11 দুগুণে 22, 5 5 25 এর 5, হাতে রয়েছে আরো 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, নিচে 400, এটা যোগ করলে কত হবে, 22 আর 125 যোগ করলে হয় 147, নিচে 400 আছে 400, এত লিটার। তাহলে আমাকে বলেছে যে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে, লিখবো এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। এটা স্টার মেরে রাখো, এটা বহুবার পরীক্ষায় এসছে, তোকে নাও। আমরা চলে যাচ্ছি তার পরের অঙ্কে, 3 খ, 3 খ, ঠিক আছে। এখানে কি বলেছে, সমান পরিসীমা বিশিষ্ট, সমান পরিসীমা বিশিষ্ট একটা আয়তকার এবং একটা বর্গাকার জমি আছে। কি কি জমি আছে, একটা আয়তকার জমি, একটা বর্গাকার জমি। আয়তকার জমি কাকে বলে, আয়তকার জমি এরকম হয়, ঠিক আছে, আর বর্গাকার জমি এরকম হয়, ঠিক আছে। দেখো এই ছোটটাকে বলা হয় প্রস্থ, কি বলা হয়, এই ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ, আর এই বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য। আর এই চিত্রটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে একমাত্র আয়তক্ষেত্রের কি হয়, দৈর্ঘ্য আর প্রস্থ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর এইটার চিত্রর নাম হচ্ছে বর্গক্ষেত্র, কি বর্গক্ষেত্র, যার কিনা প্রত্যেকটা বাহুই সমান হয়, ঠিক আছে। আমি আবার বলছি, এটাকে বলা হয় আয়তক্ষেত্র, এই চিত্রটার নাম বর্গক্ষেত্র, ঠিক আছে। আয়তক্ষেত্র কেমন হয়, এটা প্রস্থ, এটা প্রস্থ, তাহলে বিপরীত বাহু কি প্রস্থ, আর এইটা দৈর্ঘ্য হলে এটাও দৈর্ঘ্য, তাহলে বিপরীত বাহু দৈর্ঘ্য। তাহলে কটা প্রস্থ কটা দৈর্ঘ্য থাকে, একটা আয়তকার চিত্রে এই একটা প্রস্থ এই একটা প্রস্থ, কটা প্রস্থ হলো দুটো প্রস্থ, আর এখানে কটা দৈর্ঘ্য হলো দুটো দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ লক্ষ্য করা যায়, বর্গক্ষেত্রে কি কোনো দৈর্ঘ্য প্রস্থ হয়, হয় না, কারণ কি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মানই কি হয়, সমান হয়, বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মান সমান, তাই তার কোনো দৈর্ঘ্য প্রস্থ হয় না। শুধু তোমরা দেখতে পাবে যে একটি বাহুর দৈর্ঘ্য কত, ঠিক আছে। তো আমাকে অঙ্কে বলে দিয়েছে আয়তকার জমির দৈর্ঘ্য, তাহলে কি লিখবো, আয়তকার জমির দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 40 মিটার, ঠিক আছে। প্রস্থ কত বলেছে, প্রস্থ কত বলেছে 20 মিটার, ঠিক আছে। এবার বলেছে বেড়া দিতে হবে, বেড়া, বেড়া আমরা কোথা দিয়ে দিই, বেড়া কখনো জমির মাঝখান দিয়ে কেউ দেয় না, বেড়া দেয় সবসময় জমির ধার দিয়ে, এই যে এটা জমির ধার, এই যে ধার দিয়ে বেড়া দিচ্ছে, আয়তকার জমির ধার দিয়ে বেড়া দিচ্ছে।
এই ধার দিয়ে বেড়া দেওয়াকে আমরা পরিসীমা বলে থাকি। কি বলে থাকি? পরিসীমা বলে থাকি। আমরা বেড়া কখনো জমির মাঝখান দিয়ে দেব না, আমরা বেড়া দিই জমির ধার দিয়ে। বেড়া যখন দেবো তাহলে জমির ধার দিয়ে দেবো, সেটাকে আমরা কি বলে থাকি? জমির পরিসীমা বলে থাকি। তাহলে কোন জমির পরিসীমা বার করতে হবে? আয়তকার জমির পরিসীমা, তাই তো? তাহলে লিখবো আয়তকার জমির পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা একটা সূত্র, ঠিক আছে? আয়তকার জমির পরিসীমা বার করতে গেলে, আয়তকার জমির পরিসীমা বার করতে গেলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দুইটা গুণ আছে, দৈর্ঘ্যর মান কত বলে দিয়েছে? দৈর্ঘ্যর মান 40 বলে দিয়েছে, ঠিক আছে? প্রস্থর মান কত বলে দিয়েছে? 20 বলে দিয়েছে। যেটা যার মান আমি সেটা সেখানে লিখছি, ঠিক আছে? যেহেতু আমার পরিসীমা বার করতে হচ্ছে, পরিসীমা কেন? কারণ কি আমি জমিটা চারপাশ দিয়ে বেড়া দেবো, ঠিক আছে? তাহলে এটা কি হলো? 2 গুণ 40 আর 20 যোগ করলে হয় 60। তাহলে 60 দুগুণে কত হয়? 120, 120 মিটার। তাহলে আমার এই আয়তকার জমি কতটা বেড়া দিতে হবে? 120 মিটার জমি বেড়া দিতে হবে। কিন্তু আমার এখানে বলেছে প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা করে খরচা হয়। প্রতি মিটার, প্রতি কথার অর্থ কি? 1, প্রতি কথার অর্থ 1, প্রতি মিটার বেড়া মানে 1 মিটার বেড়া। 1 মিটার বেড়া দিতে কত টাকা খরচা হয়? বইয়ে বলে লেখা রয়েছে 7 টাকা খরচা হয়। তাহলে আমি সেটা লিখবো, 1 মিটার বেড়া দিতে খরচ হয় 7 টাকা, ঠিক আছে? এবার আমার টোটাল, এই যে টোটাল যে পরিসীমাটা কত বার করেছি, টোটাল এই জমির পরিসীমা কত ছিল? 120 মিটার। তাহলে এই 120 মিটার বেড়া দিতে খরচ হয়, 120 মিটার বেড়া দিতে কত টাকা খরচা হবে? 1 মিটারে যদি 7 টাকা হয়, 120 মিটারে নিশ্চয়ই বেশি টাকা খরচা হবে। বেশি হলে এটার সাথে এটা সবসময় গুণ হয়, 120 সাথে 7 গুণ। তাহলে 7 বারং কত হয়? 84, একটা শূন্য আছে, একটা শূন্য, তাহলে 840 টাকা। বোঝা গেছে জিনিসটা? 840 টাকা খরচা হবে। তাহলে 1 মিটার বেড়া দিতে 7 টাকা খরচা হয়, 120 মিটার বেড়া দিতে। 120 মিটার যেহেতু আমার আয়তকার জমির পরিসীমা, তার জন্য এই 120 মিটার বেড়া দিতে 7 টাকা করে হলে 840 টাকা খরচা হবে। ঠিক আছে, এই অঙ্কটা ঠুকে নাও। তা আমরা চলে এসেছি 3-এর গ। আমরা চলে এসেছি 3-এর গ নাম্বার অঙ্ক। 3-এর গ নাম্বার অঙ্ক কি লেখা রয়েছে? সরল করো, ঠিক আছে? সরল করো অঙ্ক। দেখো, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট। এটাকে কি বলা হয়? ফার্স্ট ব্র্যাকেট। এই যে ব্র্যাকেটটা দেওয়া রয়েছে এটাকে বলা হবে সেকেন্ড ব্র্যাকেট। তারপরে এই যে ব্র্যাকেটটা দেওয়া রয়েছে এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট। তাহলে এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, এই যে এখান থেকে এটুকু ফার্স্ট ব্র্যাকেট, এটার থেকে এটা সেকেন্ড ব্র্যাকেট, এটার থেকে এটা থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, ঠিক আছে? আমরা, ঠিক আছে, এটা যেমন আছে তেমন টুকছি। ফার্স্ট ব্র্যাকেট কোন কাল থেকে কয়টুকু? এইটুকু। এইটুকুর কাজ আমি আগে করছি। 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3। আগে এটুকুর কাজ করলাম। এ দেখো, 5 থেকে 2 বাদ দিলে কত হলো? 3। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কি আর রাখবো না? যখন যে ব্র্যাকেটের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সেই ব্র্যাকেট তখন তুলে দিতে হবে। এই 5 থেকে 2 বাদ দিলে 3 হলো, তাহলে এই ব্র্যাকেটের কাজ কমপ্লিট। এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট বসে গেল, এখানে 3, ঠিক আছে? এইবার যাব 10 গুণ 6 বিয়োগ, এটা কত রয়েছে? 5 যোগ। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। ফার্স্ট ব্র্যাকেটের পর কোন ব্র্যাকেট আছে? সেকেন্ড ব্র্যাকেট আছে। তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত হয়? 7। 10 থেকে 3 বাদ দিলে 7। তাহলে এই ব্র্যাকেটের কাজও কমপ্লিট। 10 থেকে 3 বাদ দিলে 7 হলো, এই ব্র্যাকেটের কাজ কমপ্লিট। এইবার চলে আসবে এই জায়গাটা, যেহেতু কিছু ছিল না, এই জায়গাটায় কি ছিল? একটা গুণ ছিল। কি ছিল? গুণ ছিল। এই জায়গাটায় কিছু ছিল না যেহেতু, তাই এই জায়গাটায় আমরা কি ব্যবহার করব? গুণ ব্যবহার করব। 3 আছে, 3। এবার চলে আসবে থার্ড ব্র্যাকেট। এই যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখানে কমপ্লিট। 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে কিছু ছিল না মানে গুণ, এখানে 3, ঠিক আছে? এবার 6 10 কত হয়? 60 বিয়োগ। এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। আগে কার কাজ করতে হয়? যোগের কাজ না আগে গুণের কাজ? আগে সব সময় গুণের কাজ করতে হয়। গুণ 3 7 কত হয়? 21, আর এখানে যোগ রয়েছে, যোগ এখানে কত রয়েছে? 5।
ঠিক আছে, আগে গুণের কাজ করলাম, আগে গুণের কাজ করতে হয়। ঠিক আছে, 5 7 3 7 21 যোগ 5। ঠিক আছে, এইবার কি করব, 60 বিয়োগ, এবার 21 এর সাথে 5 যোগ করলে কত হয়, 26। তাহলে এই ব্র্যাকেটের কাজও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। 21 এর থেকে 5 যোগ করলে 26 হয়। ঠিক আছে, 21 এর সাথে 5 যোগ করলে 26 হলো। তাহলে এই ব্র্যাকেটের কাজ পুরোপুরি কমপ্লিট। তাই আমি এই ব্র্যাকেটটা তুলে দিলাম এখান থেকে। তাহলে 60 থেকে 26 বাদ দিলে হয় 34। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক 3 ঘ। এই অঙ্কটা ভালো করে টুকে নাও, এটাও পরীক্ষায় বহুবার এসছে, স্টার মারা একটা অঙ্ক, এটাও ভালো করে দেখে নাও। ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক 3 ঘ। 3 ঘ সেট নাম্বার 1 এর 3 ঘ আজকে লাস্ট অঙ্ক, পেজ নাম্বার 139। ঠিক আছে, এখানে বলেছে নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজার গেছে। নাফিসা কি করেছে, 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য 2 ঝুড়ি আম নিয়ে বাজারে গেছে। প্রথম ঝুড়িতে আম ছিল, আমি আগে ডেটাগুলো লিখছি। প্রথম ঝুড়িতে আম ছিল কত কেজি, 15.825 কিগ্রা। আবার একটা ঝুড়ি নিয়েছে, দ্বিতীয় ঝুড়িতে আম ছিল কত কিগ্রা, 18.387 কিগ্রা। বোঝা গেছে জিনিসটা? তাহলে নাফিসা ক ঝুড়ি আম নিয়ে গেছিল বাজারে, 2টো ঝুড়ি আম নিয়ে গেছিল। প্রথম ঝুড়িতে আম ছিল এত কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে আম ছিল এত কিগ্রা। তাহলে লিখবো মোট আম ছিল, মোট আম ছিল 7 আর 5 12, 12 2, হাতে রয়েছে আরো 1, 2 আর 1 3, 3 আর 8 11, 11 1, হাতে রয়েছে আরো 1, 8 আর 1 9, 9 আর 3 12, 12 2, হাতে রয়েছে আরো 1, হাতে রয়েছে আরো 1, 5 আর 1 6, 6 আর 8 14, 14 4, হাতে রয়েছে আরো 1, হাতে রয়েছে আরো 1, 2 আর 1 আর 1 2, 2 আর 1 3। তাহলে কত কিগ্রা আম নিয়ে বাজারে গেছিল, সে আম নিয়ে গেছিল 34.212 কিগ্রা। ঠিক আছে, তারপরের পার্টটা কি বলেছে, দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। তাহলে কি লিখবো, আম পড়ে আছে, আম পড়ে আছে। ঠিক আছে, প্রথম ঝুড়িতে টোটাল আম এত নিয়ে গেছিল 34.212 কিগ্রা। ঠিক আছে, সে তো পুরো আম বেচতে পারেনি। প্রথম ঝুড়িতে কতটা আম পড়ে রয়েছে, 2.178 কিগ্রা। তারপরে বলছে দ্বিতীয় ঝুড়িতে, দ্বিতীয় ঝুড়িতে কতটা আম পড়ে আছে, 5.188 কিগ্রা। ঠিক আছে, তাহলে মোট কত কিগ্রা আম ও পড়ে মানে পড়ে রয়েছে, ওটা আর বেচতে পারেনি, সেটা বার করবো। 8 আর 8 16, 16 6, হাতে রয়েছে আরো 1, 7 আর 1 8, 8 আর 8 16, 16 6, হাতে রয়েছে আরো 1, 2 আর 1 আর 1 2, 2 আর 1 3, দশমিক 5 আর 2 কত হয় 7। এত কিগ্রা আম কি হয়েছে, পড়ে আছে, এত কিগ্রা আম পড়ে আছে। কিন্তু আমাকে উত্তর চেয়েছে সে কত কিগ্রা আম বেচেছে। ঠিক আছে, তাহলে সে আম বিক্রি করে, সে আম বিক্রি করে, মোট আম কত, মোট আম ছিল কত কেজি, 34.212 কিগ্রা। এত কিগ্রা আম ছিল। তারপরে পড়ে আছে, পড়ে আছে কত, 7.366 কিগ্রা। ঠিক আছে, এবার এটা এখান থেকে বিয়োগ করে দিই, এটা এখান থেকে বিয়োগ করছি। 6 কত থাকে 12, 6 থাকে 12, হাতে রয়েছে আরো 1, 7,
বিয়োগের সময় হাতের একগুলো নিচে যোগ করি, ঠিক আছে? বিয়োগের সময় এই যেটা বিয়োগ চিহ্ন, বিয়োগের সময় হাতের যদি এক থাকে সেটা নিচের ঘরে যোগ করি। 6 কত দেখে 12, 6 দেখে 12, হাতে রয়েছে আরো 1 7, 7 কত দেখে 11, 4 দেখে 11, হাতে রয়েছে আরো 1 4, 4 কত দেখে 12, 8 দেখে 12, হাতে রয়েছে আরো 1 7 আর 1 8, 8 কত দেখে 34, 26 দেখে 34। তাহলে উত্তর কত পেলাম? 26.846 কিগ্রা। ঠিক আছে, আমি এবার ওপরটা মুছে আমি উত্তরটা লিখে দিচ্ছি। তাহলে প্রথমে এতটা আম ছিল, তারপরে সে যখন বেচলো দেখলো এতটা আম পড়ে রয়েছে, তাহলে টোটালটার থেকে এটা যদি বাদ দিয়ে দিই সে কত কেজি আম বিক্রি করেছে? 26.846 কিগ্রা। তাহলে আমি উত্তরটা কি লিখবো? সে বাজারে আম বিক্রি করলো 26.846 কিগ্রা। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। আজকে এটুকুই অঙ্ক থাকবে। এই কটা অঙ্কর মধ্যে যদি কারোর কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা আমার যদি কোনো কিছু অঙ্ক ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।